এখন আমরা পরিবেশ রসায়নের আরো কিছু টপিক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট। তো চলো আমরা শুরু করি। প্রথমে আছে দেখো ব্যাপন এবং অনুব্যাপন। ব্যাপন এবং অনুব্যাপনটা কি আগে সেটা দেখতে হবে আমাদের। তো চলো শুরু করি। ব্যাপন ব্যাপন আগে দেখি ব্যাপন কি। ব্যাপন হচ্ছে কোনো পদার্থের সেটা তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে বা কঠিন হতে পারে। যে কোনো পদার্থের যে কোনো পদার্থের চারিদিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়াকে কি বললাম? চারিদিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়াকে অথবা উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে মিলিয়ে যাওয়াকে বলা হয় ব্যাপন। ওকে, তাহলে কি বলা হচ্ছে ব্যাপনে? ব্যাপন বলা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে যে কোনো পদার্থে, সেটা তরল হতে পারে, কঠিন হতে পারে বা গ্যাসীয় পদার্থে, গ্যাসীয় হতে পারে, যে কোনো হতে পারে। তাহলে তরল বা গ্যাস বা কঠিন, স্বতঃস্ফূর্তভাবে তরল, গ্যাস বা কঠিন পদার্থের কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। ওকে, তুমি যদি ঘরে স্প্রে করো তাহলে দেখা যায় যে মানে সারা ঘরে একটা সুবাসটা ছড়িয়ে গেছে স্প্রে, তাই তো? কেন যায়? এটা হচ্ছে ওই যে জায়গাটাই, আমরা জানি যে বায়ুর ধর্মই হচ্ছে চারিদিকে ছড়িয়ে যাওয়া, তাই না? তো যখন বায়ু কণাগুলো এরকম ছুটতে থাকে তখন চারিদিকে কি হয়? ছড়িয়ে যায়। আবার তুমি যখন কোন একটা পাত্রে, মনে করো একটা পাত্রে, এই পাত্রে মনে করো এতটুকু পানি আছে। তো এই পাত্রে তুমি যে কোনো একটা কালার এক ফোঁটা যদি মিশিয়ে দাও, ধরো কলমের যে কালিটা, সেই কালি যদি এক ফোঁটা মিশিয়ে দাও তাহলে দেখা যাবে কি এই পাত্রের যে পানি, সমস্ত পানি একই কালার হয়ে গেছে। কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, কোনো জায়গায় এরকম কিন্তু হয় না, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। তার মানে চেষ্টা করে কি যে চারিদিকে ঘনত্বটা সমান করা, সেই জন্যই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। আবার ওই স্প্রের কথা যেটা বললাম, সেটা হচ্ছে যখন তুমি এই জায়গায় ছড়িয়ে দিবা স্প্রেটা, এতটুকু জায়গায়, মনে করো এতটুকু জায়গায় ছড়িয়ে দিয়েছো, তো এই স্প্রেটা এই জায়গায় না ঘনত্বটা বেশি থাকবে। এবারে ও কি করবে? চারিদিকে ছড়িয়ে যাবে। মানে ওর কাজ হবে ভারসাম্যটা রক্ষা করা, অর্থাৎ যত কম ঘনত্ব পাবে তত সেদিকে ছড়িয়ে যাবে, মিলিয়ে যাবে, এক কথায় ভারসাম্যটা রক্ষা করে দেবে। এটাই হচ্ছে আমাদের ব্যাপন। এখন আসে অনুব্যাপনটা কি। অনুব্যাপন অনুব্যাপন হচ্ছে একটা সরু ছিদ্রপথ থাকবে, সরু ছিদ্রপথে কোন গ্যাসের, শুধুমাত্র এই এই অনুব্যাপনটা শুধুমাত্র হবে হলো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। কোন পদার্থের ক্ষেত্রে হবে? শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। ওকে, সরু ছিদ্রপথে কোনো গ্যাসীয় পদার্থের বেশি চাপের স্থান থেকে কম চাপের, লক্ষ্য করো, বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে ছড়িয়ে পড়াকে, সজোরে বেরিয়ে আসাকে, স্থানে সজোরে বেরিয়ে আশাকে অনুব্যাপন বলা হয়। অনুব্যাপন
ব্যাপন বলা হয়। কি বলা হচ্ছে? সরু ছিদ্রপথে, ছিদ্রপথটা হওয়া লাগবে সরু। কোন গ্যাসীয় পদার্থের, কোন গ্যাসীয় পদার্থের বেশি চাপের স্থান থেকে, বেশি চাপের স্থান থেকে, বোঝো তো? বায়ু চাপটা বেশি, বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে বেরিয়ে আসাকে, সজোরে বেরিয়ে আসাকে বলা হয় অনুব্যাপন। ধরো একটা বেলুন আছে এখানে, ওকে? তো এই বেলুনে যখন বাতাস ভরা হয় তখন এর ভেতরে না চাপটা বেশি থাকে। কেন? কারণ এই দেখো বাইরের দিক থেকে চাপ দিচ্ছে, তাহলে ভেতরের চাপটা কি বেশি। ভেতরের চাপটা কি, ভেতরে বাতাসের চাপটা হলো বেশি। এখন তুমি যখন একটা ছিদ্র করে দাও তখন দেখো যে ওই সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে আসছে, সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে এসে তারপরে মিলাচ্ছে। তার মানে এই সরু ছিদ্রপথ দিয়ে বেরিয়ে আসাই হচ্ছে অনুব্যাপন। এবং সেটা বেশি চাপ, এর ভিতরে বেশি চাপ, বাইরে কম চাপ। কিন্তু বাইরে কিন্তু অবশ্যই কম চাপ, বেশি চাপ থেকে কম চাপের স্থানের দিকে ছড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা দেখলাম ব্যাপন কি এবং অনুব্যাপন কি। এখন আমরা যখন এইটা পড়বো তখন একটু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। চলো দেখি যে সব অনুব্যাপনই ব্যাপন, কিন্তু সব ব্যাপন অনুব্যাপন নয়। এটা কেমন? আমরা দেখছি যে, আমরা কি দেখছি? আমরা দেখছি যে ব্যাপন হচ্ছে, ব্যাপন কিসে? ব্যাপন আর অনুব্যাপন এই দুটো যদি দেখি, অনুব্যাপন, তো ব্যাপন হচ্ছে হচ্ছে শুধু ব্যাপন হচ্ছে তরল, গ্যাস, তরল, কঠিন, সবার সবার। আর এখানে শুধুমাত্র গ্যাসের হচ্ছে। তার মানে দেখো তো, তুমি লক্ষ্য করো তো, এখানে শুধুমাত্র গ্যাস হলেই সেটা অনুব্যাপন হবে। আবার শুধু গ্যাস হলেই হবে না, আরো কিছু শর্ত মানা লাগবে। তার গ্যাস হওয়া লাগবে, অনুব্যাপন হতে গেলে গ্যাস হওয়া লাগবে, এটা হলো প্রথম শর্ত। তরল বা কঠিন হলে হবে না। দুই নম্বরটা হচ্ছে, দুই নম্বরটা হচ্ছে এর কোনো সরু ছিদ্রপথ কিন্তু নেই, সরু ছিদ্রপথ কিন্তু নেই, বাট এর কিন্তু অবশ্যই একটা সরু ছিদ্রপথ লাগবে, সরু ছিদ্রপথ লাগবে অবশ্যই। এই অনুব্যাপন হতে গেলে সরু ছিদ্রপথ লাগবে। আর ব্যাপনের ক্ষেত্রে সরু ছিদ্রপথ হোক আর যাই হোক, ম্যাটার নয়। ওকে, সরু ছিদ্রপথ হতেও পারে, নাও পারে, নাও পারে। এক কথায় ছড়িয়ে পড়লেই সেটা ব্যাপন হবে, বাট সরু ছিদ্রপথে ছড়িয়ে পড়লে সেটা হবে অনুব্যাপন। ক্লিয়ার? এখন এসো, এক কথা, এখানে চাপের কোনো প্রভাব নেই, চাপের প্রভাব শূন্য। বাট এখানে, এখানে আমরা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি উচ্চ চাপ থেকে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যাবে। মানে উচ্চ চাপের স্থান থেকে, আমরা একটু আগে যখন বেলুন আঁকাইছিলাম তখন এই ভেতরে চাপ বেশি ছিল, এই সরু ছিদ্রপথ দিয়ে উচ্চ চাপের স্থান থেকে বাইরে চাপটা কম ছিল, বাইরের দিকে বেরিয়ে আসছিল। তার মানে এখানে চাপেরও একটা প্রভাব থাকবে, বাট ব্যাপনের কিন্তু চাপের প্রভাব থাকতেও পারে, নাও পারে। এক কথায় চাপের প্রভাব থাক বা না থাক, ছড়িয়ে পড়ছে মানে ব্যাপন। আর চাপের প্রভাব উচ্চ চাপ থেকে নিম্নচাপের স্থানে, নিম্নচাপের স্থানে যখন যাবে সেটা হবে অনুব্যাপন। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা দেখতে পাচ্ছি ছড়ালেই সেটা ব্যাপন হবে, সেটা সরু ছিদ্রপথে হোক, আর উচ্চচাপ থেকে নিম্নচাপের স্থানে হোক, আর গ্যাসীয় পদার্থ হোক, অনুব্যাপন ব্যাপনই হবে, মানে ছড়িয়ে পড়লেই ব্যাপন হবে। বাট যখন সেটা সরু ছিদ্রপথ, গ্যাস, আর উচ্চচাপ থেকে নিম্নচাপের স্থানে যাবে, এইটা মেনটেন করবে, এই তিনটা পয়েন্ট মেনটেন করবে, তখনই সেটা হবে অনুব্যাপন। তাহলে আমরা কি বলতে পারি যে সমস্ত ব্যাপনই কিন্তু অনুব্যাপন নয়? ব্যাপন, সমস্ত অনুব্যাপন কি অনুব্যাপন? সমস্ত ব্যাপনই কি অনুব্যাপন? দেখো তো, তরলের ক্ষেত্রে হচ্ছে না, কঠিনের ক্ষেত্রে হচ্ছে না, তাহলে সমস্ত ব্যাপন কিভাবে অনুব্যাপন হয়?
তাই না? তাহলে আমরা বলতে পারি সমস্ত ব্যাপনই অনুব্যাপন নয়, বাট সমস্ত অনুব্যাপনই কিন্তু ব্যাপন। কারণ অনুব্যাপনে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাওয়া কার ধর্ম? ব্যাপনের ধর্ম। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা ব্যাপন আর নিঃসরণের ভিতরে পার্থক্যটা দেখবো, একই, সিমিলার। সিমিলার আরো কিছু পার্থক্য আছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এলোমেলো ভাবে ছড়িয়ে যাবে, এলো মেলো ভাবে। তুমি যখন ঘরে স্প্রে ছড়াও তখন এলোমেলো ভাবে চারিদিকে ছড়িয়ে যায় না, চারিদিকে এলোমেলো ভাবে ছড়াতে থাকে। বাট যখন বেলুনটা ছিদ্র করো তখন সজোরে বেরিয়ে আসে, সজোরে একদিকে বেরিয়ে আসে। তার মানে কি? সরু ছিদ্র পথে সোজা সোজা বেরিয়ে আসে, সোজা। বাট ব্যাপনের ক্ষেত্রে কি হয়? এলোমেলো ভাবে আসতে পারে। ওকে, এলোমেলো ভাবে আসলেও সেটা ব্যাপন হবে, আবার সোজা পথে বেরিয়ে আসলে সেটা ব্যাপন হবে। বাট যদি সোজা পথে বেরিয়ে আসে সেটা আবার অনুব্যাপন হবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের মোটামুটি পার্থক্যগুলো। আরো কয়েকটা পার্থক্য আছে, সেগুলো তোমরা দেখে নিও। এখন দেখো, আমরা গ্রাহামের ব্যাপন সূত্রটা নিয়ে কথা বলবো। আমরা এখন গ্রাহামের ব্যাপন সূত্রটা নিয়ে কথা বলবো। গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্রটা হচ্ছে স্থির চাপে ও স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কোন গ্যাসীয় পদার্থের, কোন গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার ওই পদার্থের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কি বলছে? এটা গ্রাহাম বলছে। গ্রাহাম বলছে স্থির চাপে, চাপটা স্থির থাকবে আর আয়তনটা স্থির থাকবে। চাপ এবং চাপ এবং তাপমাত্রা এই দুইটা কি থাকবে? এই দুইটা থাকবে স্থির। এখন কোন গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার, তো ব্যাপনের হারকে তুমি যদি আর দ্বারা প্রকাশ করো এবং ঘনত্বকে তুমি যদি ডি দ্বারা প্রকাশ করো, তাহলে কি হবে? তাহলে ব্যাপনের হার হবে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে 1/। ক্লিয়ার? এটা তাহলে ব্যাপনের হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা এইটা থেকে একটা সম্পর্ক দাঁড় করাবো। তো তার আগে আমরা ব্যাপন হার সমান কিন্তু আর একটা সূত্র জানি, সেটা কি বলতো? ব্যাপন হার সমান একক সময়ে আয়তনের যে পরিবর্তন, একক সময়ে আয়তনের যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে ব্যাপন হার। তার মানে তুমি এখান থেকে কিন্তু এটা লিখতে পারো যে আর সমানুপাতিক হচ্ছে ভি, ওপরে আরো উপরে ভি উপরে, তার মানে এই দুটো সমানুপাতিক। আর উপরে টি নিচে, তার মানে এই আর আর টি হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে তুমি এখানে এটাও লিখতে পারো, আর এখানে কি লিখতে পারো? আর এটাও লিখতে পারো। এটা মানে কিন্তু ব্যস্তানুপাতিক, 1/, দেওয়া মানেই হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক হচ্ছে টি। ক্লিয়ার? এখন দেখো, আমরা এই সমানুপাতিক যদি তুলতে চাই তাহলে একটা ধ্রুবক দিতে হবে। তাহলে আর সমান কে ভি লিখলাম, সমান সমান সমানুপাতিক উঠিয়ে সমান সমান একটা ধ্রুবক দিয়ে সমানুপাতিকের পরে যদি তার লেখা যায় এভাবে। এটা কি লেখা যাবে? আর সমান সমান কে 1/t, তাই তো? এখন দেখো, এটা যদি আর অন দাও, আর অন, তাহলে কি হবে? কে ভি অন। এটা ধ্রুবক, এর কোনো পরিবর্তন হবে না। আবার আবার যদি এটা আর অন এর ক্ষেত্রে, আবার যদি আর টু এর ক্ষেত্রে দেখো, আর টু সমান কি লেখা যাবে? কে ভি টু। এর ক্ষেত্রে কি হবে? আর ওয়ান সমান কে 1/t1। আবার তুমি যদি আর টু এর ক্ষেত্রে বিবেচনা করো, আর টু, তাহলে কে 1/t2। এমন।
তো এখানে এটা দাও 1 নম্বর সমীকরণ, এখানে এটা দাও 2 নম্বর সমীকরণ, এখানে এটা দাও 1 নম্বর, এটা দাও 2 নম্বর। এখন এই 1 কে 2 দ্বারা ভাগ করো। 1 ভাগ হচ্ছে 2 করে পাই। তো 1 কে 2 দ্বারা ভাগ করলে R1 ভাগ R2 এমন হবে, সমান KV1 ভাগ KV2 এমন হবে। এই যে এর লেফট হ্যান্ড সাইড ভাগ এর লেফট হ্যান্ড সাইড সমান সমান এর রাইট হ্যান্ড সাইড ভাগ এর রাইট হ্যান্ড সাইড। এখন দেখো এই কে আর কি কেটে যায়, কে আর কি হয় কেটে যায়, তাহলে R1 ভাগ R2 সমান আসলে কি থাকে বলো, V1 ভাগ V2 থাকে। আর এখানে কি থাকবে বলো, 1 কে আবার এখানে 2 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে R1 ভাগ R2 ইকুয়াল টু K ইন্টু 1 ভাগ T1 ডিভাইড বাই K ইন্টু 1 ভাগ T2 এমন। এই কে কেটে যায়, তাহলে এখানে থেকে 1 বাই T ভাগ 1 ভাগ T1 ভাগ 1 ভাগ T2 এই পাশে একটা যা তাই, R1 ভাগ R2 1 ভাগ T1, আর এই ভাগটা গুণ দিয়ে উল্টে দাও, তাহলে এই T2 উপরে যাবে, 1 আসবে নিচে, উল্টে দিয়েছো। তাহলে এর লব আছে 1, এর হর আছে T2, তাহলে লব যাবে হরে আর হর যাবে লবে, ঠিক আছে। এখন দেখো এটা কি লেখা যায়, R1 ভাগ R2 সমান লেখা যাবে, কি লেখা যাবে, T2 ভাগ T1 এমন লেখা যাবে। তাহলে আমরা সম্পর্ক যেটা পাচ্ছি সেটা হচ্ছে R1 ভাগ R2 ইকুয়াল টু V1 ভাগ V2 ইকুয়াল টু T2 ভাগ T1। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার আসো, এইখানে আসো, এটা আর আর সমানুপাতিক উঠিয়ে তুমি একটা সমান সমান ধ্রুবক দাও, দেওয়ার পর যা তাই। এখন যদি তুমি আর অনের ক্ষেত্রে চিন্তা করো, মানে যখন ব্যাপন হার ভিন্ন ভিন্ন দেখবা, তখন কে ইজ ইকুয়াল টু 1 ভাগ রুট ওভার D1 হবে, তাই তো। আবার R2 সমান কি হবে, কে ইন্টু 1 ভাগ রুট ওভার D2। এখন এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ দাও, ওকে। এবার আবার ওই 1 কে 2 দ্বারা ভাগ করে এদের মতো করে, হ্যাঁ, এই পাশে যেভাবে করেছি ঠিক সেম ভাবে একই কাজ করো। তাহলে 1 ভাগ 2 করে, 1 ভাগ 2 কে কি পাচ্ছি বলো, R1 ভাগ R2 ইজ ইকুয়াল টু কে ইন্টু 1 ভাগ রুট ওভার D1 ডিভাইড বাই কে ইন্টু 1 ভাগ রুট ওভার D2 এমন। কে কেটে যায়। এখন দেখো এখানে থেকে R1 ভাগ R2 ইজ ইকুয়াল টু 1 ভাগ রুট ওভার D1, আর এটা গুণ দিয়ে উল্টে দাও, এই ভাগটাকে গুণ দিয়ে উল্টে দাও, তাহলে রুট ওভার D2 উপরে যাবে আর 1 আসবে নিচে। তাহলে এই রুট ওভার D2 এর সাথে 1 যদি গুণ করো, তাহলে হয় রুট ওভার D2 কে রুট ওভার D2, নিচে D1 এর রুট ওভার D1 এর সাথে 1 যদি গুণ করো তাহলে রুট ওভার D1। এটা কিসের মান পেলাম, R1 ভাগ R2 এর মানটা পেলাম। এখন দেখো এই দুইটা রুট না লিখে হোল রুট লেখা যায়, টোটালের কি লেখা যায়, হোল রুট, তাহলে D2 ভাগ D1, তার মানে R1 ভাগ R2 সমান তুমি কি লিখতে পারবা, রুট ওভার D2 ভাগ D1, রুট ওভার D2 ভাগ D1 ও তুমি লিখতে পারবা। আবার আমরা জানি যে D সমান, D কাকে বলা হয়, মানে M ভাগ V। আমরা এমন একটি সূত্র পড়েছিলাম না, ঘনত্ব D সমান M ভাগ V। M টা হচ্ছে আণবিক ভর আর V টা হচ্ছে আয়তন। তার মানে এই D এর সাথে M টা কি সম্পর্ক আছে বলো, D এর সাথে M টা আছে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, এটা কিন্তু আণবিক ভর। কি ভর, এটা আণবিক ভর, বড় হাতে দিলাম। এটা কিন্তু তুমি জানো, D সমান ঘনত্ব সমান M ভাগ V, এটা কিন্তু তুমি জানো যখন এসএসসি ফিজিক্স পড়েছো তখন, সেখানে কিন্তু আছে, 5 অধ্যায় আছে এটা, ওকে। কি জানো, M ভাগ V জানো, D ইকুয়াল টু M ভাগ V জানো। যদি তাই হয় তাহলে D কার সমানুপাতিক, D উপরে M ও উপরে, তার মানে D হচ্ছে আসলে M এর সমানুপাতিক। কার সমানুপাতিক, M এর সমানুপাতিক। তাহলে তুমি কি এখানে সমান সমান দিয়ে আবার লিখতে পারো না, M2 ভাগ M1, অবশ্যই লেখা যায়। যখন তুমি এখানে রুট দিবা, এখানে একটা রুট
যখন এটা 1 হবে এটা 1, আর যখন রুট ওভার ডি টু হবে এটা হবে রুট ওভার এম টু। তার মানে রুট ওভার ডি ওয়ান মানেই কত রুট ওভার এম ওয়ান, আবার রুট ওভার ডি টু মানেই কত রুট ওভার এম টু। ক্লিয়ার বিষয়টা? এই দেখো এই একটা গুরুত্বপূর্ণ আমাদের সম্পর্ক, এই সম্পর্কটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, অবজেক্টিভ করার সময় বলো আর হচ্ছে সৃজনশীল করার সময় বলো। আচ্ছা চলো আমরা আরেকটা জিনিস তোমাদের ধারণা দেই, ব্যাপন হার কার বেশি। এটা অবজেক্টিভে আসে, কিসে আসে? অবজেক্টিভে। তোমার কাছে ধরো দুইটা গ্যাস দিয়েছে, হ্যাঁ, এখন বলা হলো এর ভিতরে কার ব্যাপন হার বেশি। তো আমরা একটু আগে দেখে আসলাম ব্যাপন হার হবে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অথবা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? কারণ ওই যে ডি হচ্ছে এম এর সমানুপাতিক, আণবিক ভরের সমানুপাতিক, তাই এটা মানেও যায় এটা মানেও তাই লেখা যায়। ওকে, এখন দেখো, এখন দেখো এর ভিতরে কার আণবিক ভর বেশি সেটাকে দেখতে হবে। তাহলে এর যদি আণবিক ভর নির্ণয় করো 7 দুগুণী 14, সরি হ্যাঁ 7 দুগুণী 14 যোগ অক্সিজেনের হলো 16, 16 দুগুণী 32, আর হচ্ছে 1 ইন্টু 2, তাহলে কত হচ্ছে এখানে 6 4 46, আর কত হচ্ছে 2। তাহলে দেখো তো কার আণবিক ভর বেশি? এর আণবিক ভর বেশি না, আর এর আণবিক ভর কম না। তাহলে যার আণবিক ভর বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার হচ্ছে কম। কারণ কি? আণবিক ভর আর যে ব্যাপন হার এই দুইটা ব্যস্তানুপাতে আছে, ব্যস্তানুপাতে থাকলে একটা বেশি হলে আরেকটা কম হবে, একটা কম হলে আরেকটা বেশি হবে, এমনই তো বিষয়। তার মানে আর এখানে এর এর থেকে এর তুলনায় এর ভরটা কম থাকার কারণে এর তুলনায় এর ব্যাপন হারটা বেশি হবে। ক্লিয়ার বিষয়টা? অথবা হালকা মানুষ বেশি জোরে দৌড়ায়, তাই না? আর যে ভারী মানুষ সে কি কম জোরে দৌড়ায়, তাহলে যে হালকা তার ব্যাপন হার বেশি, আর যে ভারী মানে আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। এভাবে মনে রাখতে পারো তোমরা। ওকে, এখন দেখো স্থির তাপমাত্রায় পৃথক পাত্রে ভিন্ন চাপে রাখা দুটো গ্যাসের ব্যবধান নির্ণয়। ঠিক আছে, স্থির তাপমাত্রায় পৃথক পাত্রে, এখন কিন্তু চাপ একই না। আমরা একটু আগে গ্রাহামের যে সূত্রটা পড়েছি সেখানে কিন্তু চাপ আর তাপমাত্রা দুইটা একই ছিল, বাট এখানে চাপ আলাদা তাপমাত্রা একই। তাহলে এইটা কেমন দেখো, এখন করছি কিন্তু আমরা এইটা স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় ভিন্ন ভিন্ন চাপে, ভিন্ন ভিন্ন চাপে কোন গ্যাসের ব্যাপন হার, ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক তো বটেই, চাপের সমানুপাতিক, চাপের সমানুপাতিক এবং ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কিন্তু একটা এক্সট্রা কথা অ্যাড হয়েছে গ্রাহামের সূত্র থেকে, গ্রাহামের যে সূত্র ছিল সেখানের থেকে। সেটা কি? সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন চাপে। ওকে, অর্থাৎ এখানে চাপ আলাদা এবং চাপের সমানুপাতিক, আর ঘনত্বের, ঘনত্বের বর্গমূলের আবার ব্যস্তানুপাতিক। এই কথাটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, বাট এইটা এখানে একটু এক্সট্রা। তো চলো আমরা দেখি এটা কি কেমন। টেম্পারেচার স্তর, টেম্পারেচারটা কেমন? টেম্পারেচারটা হলো স্থির, টেম্পারেচার স্থির। ওকে, টেম্পারেচার যদি স্থির থাকে তাহলে, তাহলে ব্যাপন হার হবে, ব্যাপন হার হবে চাপের, চাপের সমানুপাতিক, বাট ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই দুইটা যদি একসাথে করো তাহলে কি হবে? আর সমানুপাতিক পি ভাগ রুট ডি। এমনই তো, এমনই তো। এখন ভিন্ন ভিন্ন পাত্রে বলা হয়েছে, ভিন্ন পাত্রে, পৃথক পাত্রে, একটা পাত্র একটা পাত্র।
তো স্থির তাপমাত্রায় ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন চাপে রাখা দুইটা গ্যাসের ব্যবহার। এখানে মনে করো এ গ্যাস আছে, এখানে হচ্ছে বি গ্যাস, দুইটা গ্যাস আছে, এ গ্যাস আর বি গ্যাস। তো এখন তাপমাত্রা কিন্তু সেম, এখানে উঠি এখানে উঠি, বাট পরিবর্তন হচ্ছে কোথায়? পরিবর্তন হচ্ছে এটা মনে করো পি1 চাপে আছে, এটা পি2 চাপে আছে। এর ঘনত্ব মনে করো ডি1, এর ঘনত্ব মনে করো ডি2। ঠিক আছে, এর ব্যবহার মনে করো আর1, এর ব্যবহার হচ্ছে আর2। তাহলে কি হবে দেখো তো, আমরা এই সমানুপাতিক ঘটায় দিয়ে কি লিখতে পারি? আর সমানুপাতিক উঠিয়ে একটা সমান 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 ধ্রুবক, সমানুপাতিক উঠিয়ে সমান সমান ধ্রুবক, তারপরেরটা সমানুপাতিকের পরেরটা, অর্থাৎ পি ডিভাইড বাই রুট ওভার ডি, এমন লিখতে পারি। এখন আমরা যদি আর1 দেখি, এই প্রথম পাত্রের এ পাত্রের ক্ষেত্রে দেখি, এ পাত্রের ক্ষেত্রে তাহলে কি হবে বলতো? আর1 এর ব্যবহার কত? আর1 ইকুয়াল টু কে, এটা কিন্তু ধ্রুবক, পি পি1 ডিভাইড বাই রুট ওভার ডি1 এমন। আর বি পাত্রের ক্ষেত্রে যদি দেখো, এটা এ পাত্র, এটা 1 নম্বর সমীকরণ দাও। আর হলো বি পাত্রের ক্ষেত্রে কি হবে? আর2 ব্যবহার কত? আর2 ইকুয়াল টু কে পি2 ডিভাইড বাই রুট ওভার ডি2, এটা 2 নম্বর সমীকরণ দাও। এখন 1/2 করো, 1/2 করে পাই, 1/2 করো, তাহলে কত হচ্ছে? আর1/আর2 ইজ ইকুয়াল টু এর লেফট হ্যান্ড সাইড বাই এর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এর রাইট হ্যান্ড সাইড বাই এর রাইট হ্যান্ড সাইড, কে ইন্টু পি1 ডিভাইড বাই রুট ওভার ডি1 ডিভাইড বাই কে পি1 রুট ওভার ডি1 এমন। সরি, এটা পি1 না, এটা পি2 ডি2। এখন কে কে তো কাটা, দেখো আর1/আর2 ইকুয়াল টু উপরে যা তাই পি1 ভাগ রুট ওভার ডি1। আর এই বড় ভাগটা আমি যখন গুণ দেব, তখন এই নিচে যে আছে সে উল্টে যাবে, অর্থাৎ রুট ওভার ডি2 যাবে উপরে, আর এই পি2 আসবে নিচে। এখন কি হচ্ছে বলো, উপরে থাকছে হচ্ছে, আমরা যদি এই পি1 এর নিচে পি2 লিখি, কোনো সমস্যা? পি1 ভাগ পি2, কোনো সমস্যা? পি1 এর নিচে পি2, পি1 তো উপরে আর পি2 নিচে লেখা যায়। আর এই দুইটা আমি আলাদাভাবে লিখতে চাচ্ছি, অর্থাৎ রুট ওভার ডি2 ভাগ রুট ওভার ডি1 এইভাবে। এখন ফাইনালি এটা আর1/আর2, তাই না? বা আর1/আর2 সমান কি লিখতে পারবো বলতো ফাইনালি? এটা এখানে লিখি, দেখো, বা আর1/আর2 ইজিক্যাল টু ফাইনালি লিখতে পারবো এটা তো যা তাই পি1 ভাগ পি2 ইন্টু এই রুটটা আমি দুইটার মাথায় না দিয়ে হোল দেব, হোল ডি2 ভাগ ডি1। এই হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন পাত্রে রাখা দুইটা গ্যাসের ব্যাপন হারের মধ্যে সম্পর্ক। তো আজ এই পর্যন্তই।